নবগঠিত ছাত্র নেতৃবৃন্দর যে স্টেটমেন্ট দিল সেনাবাহিনীকে কেন্দ্র করে, যে তাদেরকে এক ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ আর রাজনীতি করবে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং বাধ্য করার কথা বলা হয়েছে। এবং এটি নিয়ে আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে এক ধরনের বক্তব্য হাজির করা হলো। তো ইতিমধ্যে এক ধরনের কথা মানা চলছে, গুজব বলি বা যাই বলি, যে এটা ছয়লাভ হচ্ছে। একটি পক্ষ বলছে যে জরুরি অবস্থা জারি হতে পারে দেশে, এভাবে দেশ চলবে না, এই সরকারের একটা পরিবর্তন হতে পারে, অথবা সরকারের একটা বা কি বলে নানা রকম যোগ বিয়োগ হতে পারে, নানা রকম আলোচনা চলছে। এই জায়গাটা আপনি কি দেখছেন, যে জরুরি অবস্থায় যাওয়ার মতো করে সেনাবাহিনীর মনোভঙ্গি কি আপনি দেখছেন, বা তার কোনো প্রয়োজন আছে কিনা, অথবা রাজনৈতিক নেতৃত্ব এই জায়গাটায় কতটা প্রস্তুত? এটি একটা খুব জরুরি আলোচনা। আসলে আমরা যদি সেনাবাহিনীর প্রসঙ্গটি আনি, দেখেন সেনাবাহিনীর সঙ্গে আমরা এটি জানি যে এটি তো বর্তমান বাস্তবতা, যে বর্তমানের যে শাসন ব্যবস্থা বা সরকার, সেটি আমরা ঠিক সেনা মানে সমর্থিত সরকার আমরা অফিসিয়ালি যদি নাও বলি, তাহলেও এখনকার যে শাসন কাঠামো, যে সরকার, তার একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী। কারণ আমরা জানি যে 5ই আগস্টে সেনাবাহিনী প্রধান তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি আপনাদের বিষয়গুলো দেখব, আপনারা আমার উপর আস্থা রাখুন। ফলে আনুষ্ঠানিকভাবে তিনি হয়তো সেই কথাই বলেননি যে আমি সরকারের দায়িত্ব নিচ্ছি, কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি মানে হচ্ছে যে সামগ্রিকভাবে দায়িত্ব নিচ্ছি। তিনি সামগ্রিক দায়িত্ব করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যে দায়িত্ব নেওয়ার কথা বলেছেন সেই দায়িত্বটি তিনি যথাযথভাবে পালন করেননি বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করলে এতটা মব, এতটা উশৃঙ্খলতা, 32 নম্বর ভাঙ্গা, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা ভাঙচুর, এই ঘটনাগুলি হতে পারতো না। কিংবা আজকে সারা দেশে আপনি এখন 5টা লোক রাস্তায় দাঁড়িয়ে যদি মনে করেন যে ওকে পিটাবেন, আপনি পিটাতে পারেন, কেউ আসবে না, ফিরাতে আসবে না। আপনি একটা মেয়ে, তার সে কি ড্রেস পরবে কি ড্রেস পরবে না, তাকে আপনি রাস্তায় দাঁড় করে তাকে আপনি নাজেহাল করতে পারেন। এই যে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গাটায় কিন্তু হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে থাকার পরেও তারা কোথাও আসলে সেই অর্থে সেভাবে ওয়ার্ক করে নাই। সো ওয়ার্ক করে নাই বলেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে এখন। ফলে এর রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব সেনাবাহিনীর উপরও কিন্তু যায়। এবং যায় বলে যখন নতুন রাজনৈতিক দলের নেতারা তারা এসে সেনাবাহিনী প্রধানকে নিয়ে একটি বক্তব্য তারা মাঠে ছাড়লেন। এখন এটি নিয়ে কিন্তু নানা রকম কথাবার্তা আছে মার্কেটে। যেমন একটি বিষয় আছে যে তারা অনেকে এই কথাটা বলার চেষ্টা করছেন, এমনকি এখন আমি কালকে দেখলাম বিএনপির তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, তারাও বলেছেন যে একটা অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্তের অংশ হচ্ছে এটি। আমার কাছেও সেটি মনে হয়েছে যে আমার কাছেও যেসব আমার তথ্য আমার কাছে আছে বা আমার যে সূত্রগুলো যেসব কথা বলছে, সেটিও কিন্তু আপনি দেখবেন যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে 19শে মার্চ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে যাবার পর, তারপর থেকে কিন্তু এই অস্থিরতাটা তৈরি হয়েছে। এবং সেই যে তিনি সাক্ষাৎ করেছেন, বিভিন্ন সূত্রগুলো বলছে যে তিনি মূলত প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যে এই যে দেশের সামগ্রিক পরিস্থিতি, বিদেশিরা তারা কনসার্ন ফিল করছে, যারা ইনভেস্টমেন্ট করবে তারা এখন ইনভেস্ট করতে তারা সাহস পাচ্ছে না, যে এই যে জায়গাগুলো তার এইসব, আর আর্মি যেহেতু সারা দেশে আছে, মাঠে ময়দানে আছে, এদেরকে আর এতদিন মাঠে রাখাও যাচ্ছে না, তারা দুর্বল হয়ে পড়ছে, অস্থির হয়ে পড়ছে, দে ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ব্যারাক। ফলে আপনি ইলেকশনের দিকে যান, ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন হলে আমরা জানুয়ারিতে আর্মিকে যাতে ফেরত নিয়ে যেতে পারি। মূলত এই জায়গাটা থেকেই এই সংকটগুলো তৈরি হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইলেকশন চান না, তিনি বললেন যে হ্যাঁ আমি ইলেকশন চাই। তিনি আবার একটা ইফ, যদি, বাট বলে একটা ধোঁয়াশার মধ্যে রাখেন সবসময়। পরিষ্কারভাবে তিনি খেয়াল করবেন যে তিনি কিন্তু কম সংস্কার বা বেশি সংস্কার, হ্যাঁ উনি কিন্তু নানা প্যাকেজের কথা বলেন, উনি কিন্তু কখনো স্পষ্ট করে বলেন না ইয়েস এই সময়ের মধ্যে ইলেকশন হবে, সেটা কিন্তু তিনি কখনো বলেন না। তো আবার এই যে যারা আর্মির দিকে আঙ্গুল তুলে কথা বললো, তারা মনে করছে যে না নির্বাচনের দরকার নাই, এখন তো বেশ আছে, আমরা হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াই, পিছনে 100-150 গাড়ি থাকে, যা বড় 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 হোটেলে ইফতার পার্টি করি, আমাদের টাকা পয়সার কোনো সমস্যা হয় না, ফলে গুড, আমরা রাষ্ট্রীয় পাওয়ার এক্সারসাইজ করি, তো নির্বাচনের দরকার কি? ফলে তারা হয়তো এই অবস্থায় চাচ্ছে, নির্বাচনটা চাচ্ছে না। আরো কোনো গোষ্ঠী থাকতে পারে যারা মনে করছে যে না নির্বাচন হলে হয়তো আমরা এই ক্ষমতা কাঠামোতে থাকবো না, তার চাইতে এইভাবে দেশটা থাকুক। মূলত দ্বন্দ্বটা শুরু হয়েছে তো এই জায়গা থেকে, যে অনির্বাচিত একটি সরকার দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, অথবা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সরকার দেশ শাসন করবে।
এবং সেই জায়গা থেকে মনে হয়েছে যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে, হ্যাঁ সেনাবাহিনী বলেছে যে তারা তাদের আগ্রহে সেনাবাহিনী প্রধানের সঙ্গে একটা আলোচনা হয়েছে, কিন্তু সেখানে নট নেসেসারিলি মানে নেত্র নিউজে যে বক্তব্যটা এসেছে যে নট নেসেসারিলি যে সেনাবাহিনী প্রধান কোনো পরামর্শ দিয়েছেন বা কোনো প্রস্তাব দিয়েছেন, সেটি হচ্ছে প্রসঙ্গক্রমে আলোচনা। কিন্তু সেটিকে ধরেই কিন্তু সভা সমাবেশ, সেনাবাহিনীর বিরুদ্ধে, এমনকি সেনাবাহিনী ঘুরিয়ে দেওয়ার হুমকি, কত কিছু তো আমরা দেখলাম। এবং এই জায়গাটা আমি অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ দিই যে তারা একটি মানে আর্মড ফোর্সেস, তারা ঠিক ভায়োলেন্টলি রেসপন্স করে নাই, তারা খুবই দায়িত্বশীল ভাবে তারা নীরব থেকেছে, চুপ থেকেছে। কিন্তু আপনি বলছেন দায়িত্বশীল ভাবে নীরব থাকছে, কিন্তু একটি সমালোচনা আছে যে সেনাবাহিনী যেভাবে আচরণ করছে বা কোনো কিছুতে পদক্ষেপ নিচ্ছে না বা যতটা সহনশীলতার পরিচয় দিচ্ছে, সেটি অনেকটা সেনাবাহিনী বিষধর সাপ থেকে মানে ডোরা সাপে পরিণত হয়েছে। বলছে যে সেনাবাহিনীকে কিন্তু ভয় পাচ্ছে না জনগণ, ফলে সেনাবাহিনীর যে রেজিস্ট্যান্স বা তার যে ভ্যালু সেটি কমে আসছে, এই ধরনের মানে তার ইয়েটা নষ্ট হচ্ছে, ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? দ্যাটস ট্রু, সেই কথাটা আমি বললাম যে সেনাবাহিনী প্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ব তো তিনি পালন করেননি। 32 নম্বর ভাঙ্গা হয়েছে, সারা দেশে নৈরাজ্য হয়েছে, মব হয়েছে, সেই জিনিসগুলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসে পাওয়ার নিয়ে মাঠে থাকা অবস্থায় কিন্তু হয়েছে। ফলে তার দায় দায়িত্ব সেনাবাহিনীর। কিন্তু আমি ওই আলোচনাটা আগে বলেছি, কিন্তু আমি যেটাকে বলেছি সেটা হচ্ছে যখন সেনাবাহিনীকে আক্রমণ করেছে সেই জায়গাটায় সেনাবাহিনী মানে নিজেরা অ্যাগ্রেসিভলি পাল্টা আক্রমণটা করেনি। আমি এটা বলতে চেয়েছি যে এই জায়গাটায় তারা সহনশীল থেকেছে, এবং এই সহনশীল থাকাটা জরুরি ছিল এই কারণে যে এই জায়গাটায় যদি সেনাবাহিনী পাল্টা এদের দিকে মানে প্রো অ্যাক্টিভলি কোনো অ্যাকশনে যেত, সেটাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীলতা তৈরি হতো এবং সেটির কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হতো। আমি এই জায়গাটায় বলেছি যে সেনাবাহিনী একটা রেশনাল বিহেভ করেছে এই জায়গাটায়। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি দেশের নিরাপত্তা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, নৈরাজ্য বন্ধ বলেন, সেই জায়গাটায় যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, যেহেতু সেনাবাহিনী প্রধান একসময় দায়িত্বই নিয়েছিলেন যে আমি আমার উপর আস্থা রাখুন, সেই জায়গাটাই হচ্ছে আমি মনে করি যে তিনি যে আস্থা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটি তিনি পালন করেননি। এখন যদি আপনি যে জায়গাটা বলেছেন যে জরুরি অবস্থাটার বিষয়ে যদি আসেন, দেখেন এটি পরিষ্কার হয়ে গেছে যে সেনাবাহিনী আর মাঠে থাকতে চায় না, তারা ফিরে আসতে চায়। তারা স্পষ্টভাবে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, তারা জানুয়ারিতে ফিরে আসতে চায়। এখন এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হতে হয়, দেশে ডিসেম্বরে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, যে কথাটি নাহিদ ইসলামও বলেছেন যে না, নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই। এটি তাদের দিক থেকে একটা জিনিস, এইসব কথা বলে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। কিন্তু আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে ওয়েল, নির্বাচনের পরিস্থিতি নাই, কিন্তু সেটাকে পরিস্থিতি করতে হবে। সে পরিস্থিতিটা কে করবে? পরিস্থিতিটা করবে সরকার, আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সহায়ক হিসাবে মাঠে আছে সেনাবাহিনী। সো এগেইন এইখানে হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব। তারাও যেহেতু চায় যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করে ফিরে তারা ব্যারাকে ফিরে আসবে, তার পরিবেশ তৈরি করার জন্য নিরাপদ পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, একটা সবাই যাতে নিজের মতো করে কথা বলতে পারে, নির্বাচনী প্রচারণা চালাতে পারে ইনক্লুসিভলি, সেই পরিবেশ তৈরি করার জন্যই মূলত আলোচনাটা এসেছে জরুরি অবস্থা। আপনি জরুরি অবস্থাটাকে বলতে পারেন যে এটি গুজব, কিন্তু আমি ঠিক গুজব হিসাবে দেখি না। আমি দেখি কি এটি জন আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা। মানুষ মনে করছে যে এখন দেশে যেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম একটি পরিস্থিতিতে একটি স্বাভাবিক জায়গায় আনার জন্য একটা পদক্ষেপ দরকার। সেই পদক্ষেপটা হতে পারে যে আপনি স্বল্প সময়ের জন্য হলেও জরুরি অবস্থা জারি করে অস্ত্র উদ্ধার করে, আমাদের তো জেলখানা থানা লুট করে জেলখানা থেকে দাগি আসামিরা জঙ্গিরা বেরিয়ে গেছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, থানা লুট হয়েছে, সেই অস্ত্রগুলি কোথায়? সেই অস্ত্রগুলি আপনি উদ্ধার করবেন না, সেই অপরাধীদেরকে আপনি জেলখানায় আবার ফেরত আনবেন না, না এনে আপনি একটা নির্বাচন কিভাবে করবেন, না এনে একটা আপনি সিকিউর সোসাইটি কিভাবে এনশিওর করবেন? তো এইসব কারণে কিন্তু এই গভর্নমেন্ট দিয়ে সেটি সম্ভব হচ্ছে না, বা এই গভর্নমেন্ট সে ব্যাপারে যে পারবে, তাদের যে স্ট্রেংথ আছে বা আগ্রহী, তারও কিন্তু কোনো আমরা ইঙ্গিত পাই না। ফলে হচ্ছে এই জায়গাগুলো থেকে এই আলোচনাটা উঠছে যে একটা জরুরি অবস্থা স্বল্প সময়ের জন্যও যদি জারি করা হয়, করে যদি পরিবেশটাকে কন্ট্রোলে আনা যায়। বিভিন্ন সূত্রগুলো বলছে যে এই যে সেনাবাহিনী বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকে সেনাবাহিনী প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানে দেশের জন্য, জাতির জন্য যে মঙ্গল, যেটি মঙ্গলজনক, আপনি সেই পদক্ষেপটি নেবেন। কিন্তু এটিও শোনা যাচ্ছে যে সেখানে এই আলোচনাটাও হয়েছে যে স্বল্প সময়ের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি স্বল্প সময়ের জন্য জরুরি অবস্থা জারি করতে হয়, গো ফর দ্যাট।
এবং সেটি করে 1 ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হোক। ফলে জরুরি অবস্থার যেই আলোচনাটি, সেটিকে আমি গুজব বলি না, আমি বলি এটি একটি জন আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষাটি নিয়ে যেখানে দরকার সেখানে যে একদম আলোচনা হচ্ছে না বা হয়নি তাও নয়, আলোচনাটি হচ্ছে। এখন আরেকটি প্রশ্ন আপনি যেটি করেছেন যে বর্তমান ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিনা। ইয়েস, এটি নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। এটি ইভেন আপনি খেয়াল করবেন যে বেশ কয়েকদিন আগে তারেক রহমান নিজেও কিন্তু বলেছেন যে আপনাদের মানে অধীনের নির্বাচন একটি সুষ্ঠু হবে কিনা সেটিও কিন্তু সন্দেহ করার মতো একটা সুযোগ তৈরি হয়েছে। দ্যাট ইজ ট্রু। এখন অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন যে অন্তর্বর্তী সরকারটি আছে, এই সরকারটি নাও দে আর পার্ট অফ এ পলিটিক্যাল পার্টি। নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, সে পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি নিজেই বলেছেন যে তিনি তাদেরকে ইনসিস্ট করেছেন রাজনৈতিক দল গঠন করার জন্য। ফলে এটি সবাই এখন বিবেচনা করছে যে এটি রাজার দল, অনেকে ঠিক এইভাবেই বলেছে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। আবার গভর্নমেন্টের তাদের প্রতি যে আচরণ, ব্যবহার, সবকিছু মিলে এটি পরিষ্কার যে গভর্নমেন্ট এখন একটু বায়াসড অবস্থায় আছে। ফলে অনেকের মনে এই প্রশ্নটি উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, তত্ত্বাবধানে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা। এখন সেটি সামনের দিকে আরো পরিষ্কার হয়ে উঠবে। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল এখন মাঠে বিএনপি কি চায় তার উপর ডিপেন্ড করবে। যে বিএনপি যদি জোরালো ভাবে আসলে এই দাবিটি তুলতে শুরু করে যে না, আপনার অধীনে আমরা নির্বাচনে কমফোর্ট ফিল করছি না, দেন আসলে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠনের প্রসঙ্গটি রাজনীতির মাঠে আসবে। আমি এই জায়গায় আপনাকে আরেকটি তথ্য একটু যুক্ত করতে চাই যে আপনি আদালতে, আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে যে একটি মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, এবং আদালতে কিন্তু সেই মামলাটি, সেই রায়টি বাতিল হয়ে গেছে। ফলে মূলত একটি হার্ডল, কেয়ারটেকার গভর্নমেন্ট রিস্টোর করার একটি হার্ডল কিন্তু দূর হয়েছে। আরেকটা রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশনের রায়ের কথা ছিল এই পর্যন্ত আমরা জানি যে গত কয়েক মাসে 3 দফা পিছিয়ে দেওয়া হয়েছে। সেই রায়টি হলে দেন এটা বাধ্যতামূলক হয়ে যাবে যে কেয়ারটেকার গভর্নমেন্টকেই রিস্টোর করতে হবে, তার অধীনেই ইলেকশন হতে হবে। যেটা আমরা দেখেছি যে গত কয়েক মাসে 3 দফা আদালতের তারিখ পিছিয়ে গেছে। এখন সেটিও কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটি আমরা জানি না।